আসসালামু আলাইকুম। তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং এর আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায়ের যে অনুশীলনীর সৃজনশীল অঙ্কটি দেয়া আছে, আমি আজকে সেই অঙ্কের গড় মুনাফার হার এই পর্যন্ত সমাধান দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড ভোক্তাদের ক্রয় ক্ষমতা, রুচি প্রভৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক ও ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চায়। আয় ব্যয় প্রাক্কলন করে দেখা যায় 5 বছর মেয়াদী এই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 90 লক্ষ, 2.4 কোটি, 3 কোটি, 2.5 কোটি ও 1.6 কোটি। এখানে বিক্রয় পরিমাণ কিন্তু কোটিতে দেওয়া আছে, সুতরাং আমরা এটাকে লক্ষে কনভার্ট করে অঙ্কটির সমাধান দেখাবো। অন্যান্য চলতি খরচ বিক্রয়ের 30% এবং কর হার 25%। এখানে যে তথ্যটি দেয়া নেই সেটা হলো যে স্থায়ী খরচ কিন্তু এখানে দেয়া নেই। এখন স্থায়ী খরচ না থাকলে আমরা অবশ্যই সেটা দিতে পারবো না। তবে অবচয়ের পরিমাণটা কিন্তু এখানে দেয়া নেই, কিন্তু অবচয়ের পরিমাণটা দেয়া না থাকলেও আমরা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করব, কারণ অবচয় বাদ দিয়ে যখন কোনো নিট মুনাফা বের করা হয় সেটা কিন্তু প্রকৃত অর্থে নিট মুনাফা নয়। তাহলে অবচয়টা আমরা এখানে প্রশ্নে না দেয়া থাকা সত্ত্বেও দেখাবো, কিন্তু স্থায়ী খরচ নেই সেটা আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়। সবার প্রথম আমাদেরকে বিক্রয় দিয়ে শুরু করতে হবে। তোমাদের নিশ্চয় মনে আছে, লক্ষ্য থাকলে একটি সংখ্যা হবে, নিযুতের ক্ষেত্রে 2টা সংখ্যা হবে এবং কোটি থাকলে সেটা আমরা 3টা সংখ্যা এখানে কনভার্ট করব। প্রথম বছর বিক্রয় 90 লক্ষ, এখানে 90 থাকবে। দ্বিতীয় বছর 2.4 কোটি, তাহলে 3টা সংখ্যায় কনভার্ট করতে হবে, 240। তৃতীয় বছর 3 কোটি, 300। তারপরে চতুর্থ বছর 2.5 কোটি, 250 এবং পঞ্চম বছর 1.6 কোটি, তার মানে 160। চলতি খরচ বিক্রয়ের 30%। নব্বই গুণ 30%, এখানে 27। এখানে 72। নব্বই, এখানে 75। তাহলে আমাদের কিন্তু চলতি খরচটা বের হয়ে গেল। এরপরে আমরা বাদ দেব স্থায়ী খরচ, সেই তথ্যটি দেয়া নেই। তারপরে আমরা অবচয় বাদ দেব, অবচয় কিন্তু প্রশ্নে উল্লেখ করা নেই। এখন অবচয় বের করার যে সূত্র সেটা হলো আমি তোমাদেরকে রাফ দেখাচ্ছি। এখানে অবচয় দেখতে পাচ্ছ 100 লক্ষ টাকা, মানে 1 কোটি প্রতি বছর অবচয়। কারণ
আমার বিনিয়োগ ছিল 5 কোটি, তাহলে 500 -0 অর্থ হলো ভগ্নাবশেষ মূল্য। প্রকল্পের সরঞ্জামাদি মানে প্রকল্পের মেয়াদকাল শেষে প্রকল্পের যে সরঞ্জামাদি থাকে সেটা বিক্রি করে যে টাকাটি পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। অবচয় বের করার সময় যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে বাদ দেওয়ার পরে আমাদেরকে অবচয়টা বের করতে হবে। যেহেতু দেয়া নেই তা এর জন্য এখানে 0, তাহলে 500-কে 5 দ্বারা ভাগ দিলে তাহলে কি করতে হবে, আমার অবচয় কিন্তু বের হলো এখানে 100, তার মানে 1 কোটি টাকা। এই ভগ্নাবশেষ মূল্য এর দ্বিতীয় কাজ, গড় বিনিয়োগ বের করার সময় কিন্তু আমাকে যোগ করতে হবে। যেহেতু নেই তাহলে কিন্তু গড় বিনিয়োগ বের করার সময় কিন্তু আমি এটা যোগ করতে পারবো না। তাহলে আমাদের অবচয় প্রতি বছর 1 কোটি, তার মানে 100। তাহলে চলতি খরচ এবং অবচয় দুইটা খরচই কিন্তু এখানে দেখানো হলো। আমাদেরকে নির্বিক্রয় থেকে এই খরচগুলো বাদ দিতে হবে। 90 - 27 - 100, প্রথম বছরে কিন্তু ক্ষতি -37। যদি অবচয়টা বাদ না দিয়ে করতাম তাহলে কিন্তু ক্ষতিটা কিন্তু হতো না, তাহলে কিন্তু প্রথম বছর তার মুনাফাই কিন্তু এখানে থেকে যেত। যেহেতু আমরা অবচয়টা বাদ দিয়েছি তাই প্রথম বছর ক্ষতি চলে এসেছে ইতিমধ্যে। 240 - 72 - 100, 68। তৃতীয় বছর 300 - 90 - 100, 110, তার মানে 1 কোটি 10 লক্ষ টাকা। 250 - 175, শুধু 75। 160 - 148। তাহলে এখানে প্রথম বছর ক্ষতি হয়েছে এবং পরবর্তী 4 বছর তিনি কাঙ্ক্ষিত মুনাফাটি অর্জন করতে পেরেছেন। তাহলে এই তথ্যটাকে বলা হয় কর পূর্ববর্তী ক্ষতি বা মুনাফা, অথবা করযোগ্য মুনাফা ক্ষতি বা মুনাফা। করযোগ্য বা কর পূর্ববর্তী যে কথাই লিখি না কেন, এখন এখান থেকে আমাকে কর বাদ দিতে হবে। প্রশ্নে প্রদত্ত করের পরিমাণ 25%। এখন ক্ষতি হলে কিন্তু আমাকে কর বের করতে হবে। আমি তোমাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম এই ক্ষতি হলে অনেক সময় বইতে সংশোধন করার পরে ক্ষতি হলে কর ধার্য করা হতো না, এরকম নিয়মে কিন্তু বইতে ছিল। এখন সর্বশেষ যে সংশোধনকৃত বই, সে বইতে ক্ষতি হলো আমাদেরকে কর ধরতে হবে। তাহলে 37 গুণ 25%, 9.25। 68 গুণ 25%, 17। 27.5। (18.75) এবং পঞ্চম বছর 3। এখানে দুইটা সংখ্যায় কিন্তু মাইনাস দেয়া আছে। সাধারণ গণিতের নিয়ম হলো
দুইটা সংখ্যা মাইনাস থাকলে আমাদের যোগ করতে হবে, কিন্তু এই অঙ্কে সেটা করতে পারবো না। এখানে মাইনাস হলো ক্ষতি এই কারণে, আর এটা হলো কর, এই ক্ষতি থেকে করটা আমাকে বিয়োগ দিতে হবে, এই জন্য কর আমাকে বিয়োগ দিতে হবে, এই কারণে এটা মাইনাস বা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর এটা ক্ষতি এই কারণে এটাকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে এই ক্ষতি থেকে আমাকে কর বাদ দিয়ে ক্ষতির পরিমাণটাকে আরো কমাতে হবে। তাহলে 37 মাইনাস 9.25, তাহলে ক্ষতির পরিমাণটা কমে দাঁড়ালো 27.75। 68 মাইনাস 17, 51, 110 মাইনাস 27.5, 82.5, এখানে 56.25 এবং এখানে 9। শিক্ষার্থীরা, আমরা নিট ক্ষতি এবং মুনাফার পরিমাণটি, নিট ক্ষতি অথবা মুনাফার পরিমাণটি কিন্তু পেয়ে গিয়েছি। এই তথ্য থেকে আমাকে গড় মুনাফাটা বের করতে হবে। আমার তথ্যগুলো সাজানো হয়ে গিয়েছে। মাইনাস 27.75 যোগ 51 যোগ 82.5 যোগ 56.25 যোগ 9। যে 4টি বছর মুনাফা অর্জন করেছি সেটা যোগ করার পরে 27.75 আমাকে বিয়োগ দিতে হবে, আর তারপরে সেটাকে 5 দ্বারা ভাগ দিতে হবে, কারণ যেহেতু প্রকল্পের মেয়াদ এখানে 5 বছর। 51 যোগ 82.5 যোগ 56.25 যোগ 9 বিয়োগ 27.75 ভাগ এখানে 5, 34.2। $34.2 লক্ষ টাকা। গড় বিনিয়োগ সবসময় 2 দ্বারাই ভাগ দিতে হবে। তাহলে প্রাথমিক বিনিয়োগ 5 কোটি মানে 500 যোগ 0, আমি শুরুতেই বলেছি এখানে ভগ্নাবশেষ কোনো মূল্য দেয়া নেই, তাহলে 500কে 2 দ্বারা ভাগ দিলে 250 আসে। তার মানে 250 লক্ষ টাকা। এখন আমাকে গড় মুনাফার হারটি বের করতে হবে। এটা কিন্তু আমাদের অপচয় বের করেছে, সেটা রাফ। 34.2 ভাগ 250 গুণ 100, তাহলে 13.8 তার গড় মুনাফার হার। শিক্ষার্থীরা, এই হলো আমাদের অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি নগদ প্রবাহ এবং পেব্যাক এই দুইটা সমাধান এখানে দেখাবো। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।